শুরু হয়ে আগে এরকম 20 মিনিট উপরে হয়ে গেছে। আচ্ছা, সো এখানে ফার্স্ট অফ অল ডিলিট করার ক্ষেত্রে অ্যাগেইন ইনসার্টের মধ্যে আমরা হচ্ছে হলো সার্চ করে কিটা খুঁজে বের করবো। আফটার দ্যাট জাস্ট দেখবো যে ওইটা যদি আমি ডিলিট করার পরে যে আন্ডারফ্লো না হয়ে যায়, দ্যাট মিনস লিফট নোডে অবশ্যই আমরা লিফট নোড থেকে ডিলিট করবো। অ্যান্ড এরপর হলো উপরে দিকে আপডেট হবে, বাট লিফট নোডে আমি আপডেট করার সময় দেখবো, মানে ডিলিট করার সময় দেখবো যে ডিলিট করার ফলে সেই নোডটা আন্ডারফ্লো হয়েছে কিনা। যদি আন্ডারফ্লো হয়ে যায় দেন আমাদের কোনো কিছু কাজ করতে হবে, আর আন্ডারফ্লো যদি না হয়ে যায় দেন আমাদের ওই কাজগুলো করতে হবে না। তো আমি একটু এই সিচুয়েশনগুলো পরে দেখাই। তো ধরো আমরা একটা জেনারেল সিচুয়েশন দেখি, এখানে 34 ছিল সামথিং এরকম ধরো। সো এখানে হচ্ছে আমাদের 38 ছিল। সো এখন আচ্ছা, এটা হচ্ছে তুমি ডিফাইন করে নেবে তোমার সিস্টেমে যদি 5টা হবে না 10টা হবে না 20টা হবে। না 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 না, এটা হচ্ছে আমি ধরে নিয়েছি যে তুমি 6টা নিয়েও কাজ করতে হবে। এটার সাথে মানে প্রসিডিউরের কোনো রিলেশন নেই, তুমি এন যত ইচ্ছে ধরে নিতে পারো। বাট এটা একটা অ্যাপ্লিকেশনের জন্য, একটা ট্রি বা একটা ডাটাবেস অ্যাপ্লিকেশনের জন্য ওটা সবসময় স্পেসিফিক থাকে, এর একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে যেমন বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, থ্যাংক ইউ, বাইনারি সার্চ ট্রির মধ্যে যেরকম হচ্ছে হলো দুইটা করে থাকে অলওয়েজ, বা বি প্লাস ট্রি তো এন সংখ্যক থাকবে, এনটা অলরেডি ধরে নিতে হবে। এটা এরকম না যে আপডেট করলে এন এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এন অলওয়েজ ফিক্স। এন্ড এটা হচ্ছিল তুমি ধরে নিবা তোমার অ্যাপ্লিকেশনের জন্য কত হইতে পারে। আমি ধরি না, বাট এই এক্সাম্পলের জন্য এন কত পাবো? এটা এক্সাম্পলটা এটা 5 এই 5 টা কিভাবে করে মেজার করে সেটা জানতে চাচ্ছি। এটা ফার্স্ট পয়েন্ট। আচ্ছা ওকে, সো এখন এখান থেকে দেখো আমরা যদি ডিলিট করে দিই, ধরো আমি এখানে 38 টা ডিলিট করে দিলাম, তো 38 ডিলিট করে দিয়ে এই নোড আন্ডারফ্লো না এবং তার সিবলিংসের সাথে মার্জ করতে পারো, বাট ইটস নট নেসেসারি। ঠিক আছে, আন্ডারফ্লো হইলে দেন হচ্ছে তোমাকে অবশ্যই এটাকে মার্জ করতে হবে। আন্ডারফ্লো কোন সময় এখানে হচ্ছিল আমার 2 থেকে 4 এর মধ্যে হচ্ছিল ভ্যালু রাখতে হবে। সো আমি যদি 38 ডিলিট করে দিই দেন উই উইল হ্যাভ 2, so it is not underflow. এখন যদি আমি হচ্ছে হলো এখানে চাইলে তুমি মার্জ করে দিতে পারো, এই দুইটাকে মার্জ করে দেওয়া যাবে। আচ্ছা ধরো আমি মার্জ করে দিতে চাই, ধরো আরেকটা আমি ডিলিট করে দিই। তো আচ্ছা আমি মার্জ করে দিই, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমার কি দুইটা নোডের সাথে মার্জ করা যায়, তো আমি কি করতে পারি এই দুইটা নোডকে মার্জ করে দেব। তো মার্জ করে দিলে কি হবে 27 28 পয়েন্টারগুলোকে ডিলিট করে দিলাম। ফার্স্ট হলো পয়েন্টার, ইনসারশন এর ক্ষেত্রে সবসময় আমি পয়েন্টার ডিলিট করি। তো এটা পয়েন্টার ডিলিট করে দিলে এখানে কি হয় 33 34। তো একটার সাথে শিফট করে নিয়ে আসলাম, তাহলে এখানে শিফট করে নিয়ে আসলে এই নোটটা তো দরকার নেই, তো এটা ডিলিট। এখন দেখো এটা পয়েন্টার কোথায় যাবে 27 এর পরে। ঠিক আছে, তো 27 এর পরে যদি হয় এখন 30 এর রাখা দরকার আছে। সো তখন আবার এই যে আস্তে আস্তে উপরে দিকে যাবে পয়েন্টার আপডেট করতে গেলে, তখন আমি 30 টাকেও ডিলিট করে দেবো। কারণ হচ্ছে হলো আমার 30 পরে আর কোনো পয়েন্টার নেই, আসলে আমার প্রত্যেকটা ভ্যালুর পরের পয়েন্টারটা আমার ইম্পর্টেন্ট। যদি পরের পয়েন্টার থাকে তাহলে এই ভ্যালু রাখা দরকার আছে, আদারওয়াইজ এই পয়েন্টার দিয়ে আমি কাজটা চালাই দিতে পারি। এই পয়েন্টারটা কি 19 এর পরে, তো আমার শুধু শুধু দরকার নেই। এখন ধরো আমরা এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা এখানে ধরো আমি এরপরে কিছু ইনসার্ট করি, ধরো এটার মধ্যে আমি 20 হ্যাঁ ওই দুইটা মার্ক করা যায় না? হ্যাঁ করতে পারো, বাট যদি আমি বললাম না যে আন্ডারফ্লো যদি আমার না হয় তাহলে কিন্তু মাস করে থাকে। আন্ডারফ্লো মানে কি, আমরা এখানে কি বলছিলাম যেখানে হলো দুইটা থাকবে। ঠিক আছে, তো দুইটাতে আছে, দুইটা থেকে উপরে থাকতে হবে অ্যাটলিস্ট দুইটা। সো শুধু শুধু দুইটা থাকলে মাস করে আমি ওইটা জাস্ট মাস দেখানোর জন্য দেখাইলাম। ওখানে তুমি মাস নাও করতে পারবে, কারণ আমার কোনো সমস্যা নেই, আমার আন্ডারফ্লো হয় নাই, ওটা কিন্তু আমি মাস নাও করতে পারতাম। বুঝে গেছে, কারণ হলে আমার আন্ডারফ্লো হয় নাই, কিন্তু আমি করে দেখালাম জাস্ট দেখানোর জন্য। আচ্ছা এখন ধরো আমি এই অবস্থায় কিছু ইনসার্ট করি, ধরো আমি এখানে হচ্ছে হলো 26 ইনসার্ট করি, আর কোনো ইনসার্ট করা যাবে
26 25 26 কি ইউজ করি 26 ইনসার্ট করি 26 আর এখানে ইনসার্ট করে হচ্ছে 23 ঠিক আছে। এবার আসি হলো এখন আমরা কি করব, তো এখন ধরো আমরা হলো এইখান থেকে আমরা ডিলিট করা শুরু করি। তো আমরা হচ্ছে 23 আর 26 ইনসার্ট করছি, তো এখন যদি ডিলিট করি, ধরো আমি 26 ডিলিট করব, শেষ, এখান থেকে আমি ডিলিট করে দেব, যেটা ইনসার্ট করছিলাম সেটা ডিলিট করলাম। সো আন্ডারফ্লো না, কারণ আমার দুইটা থাকতে হবে, তো দুইটা আছে, অ্যাটলিস্ট দুইটা আছে। তো অ্যাগেন এটা থেকে আমি 23 ডিলিট লাগবে, আবার আমি অন্য কন্ডিশনে রাখি, তাহলে এটা এখন পর্যন্ত আন্ডারফ্লো হয় না। আচ্ছা আগেও কিন্তু ওইটা আন্ডারফ্লো ছিল না, বাট আমি তাও মার্চ করে দিচ্ছি, সেটা কোনো সমস্যা নাই, তুমি চাইলে মার্চ করে দিতে পারো। এরকম যদি মার্চ করা যায় তাহলে আরও আমার নোট সংখ্যা কমে গেল, তো আমার ফাস্টার হবে, বাট এটা ম্যান্ডেটরি না। আন্ডারফ্লো না হইলে তোমার মার্চ করার দরকার নেই, এটা ম্যান্ডেটরি না, বাট আন্ডারফ্লো হইলে মাস্ট মানে আমার মার্চ করতে হবে। ইনসারশনের ক্ষেত্রে কি ছিল, ইনসারশনের ক্ষেত্রে হচ্ছিল ওভারফ্লো হইলে আমাকে স্প্লিট করতে হতো, কারণ ওখানে বাড়তেছে এর জন্য স্প্লিট, এবার মনে রাখলাম বাড়তেছে এর জন্য স্প্লিট, আর এখানে আন্ডারফ্লো হচ্ছে এর জন্য মার্জ। এখন আমি যদি 25 অথবা 25 বাদ দাও, আমি 24 কে ডিলিট করে দিই, ফার্স্ট এটা ডিলিট করি, তো ফার্স্ট এটা যদি ডিলিট করে দিই বাদ ডিলিট হয়ে যাবে সোজা কথা। তো এটা আমি শিফট করে এখানে নিয়ে আসলাম 25, ঠিক আছে। এবার দেখো এখন আমি যদি এখানে কাজ করি, এখন এটা আন্ডারফ্লো, এখন আমাকে কি করতে হবে, এটা সিবলিংস এর সাথে আমার মার্জ করতে হবে। আন্ডারফ্লো হলে অলওয়েজ মার্জ করতে হবে, ওভারফ্লো হলে অলওয়েজ তোমাকে স্প্লিট করতে হবে এট এনি এজ ইন এনি ওয়ে। ওকে, তো এখন আমি যদি এই দুটোকে মার্জ করি, এটা মার্জ করে কি হবে, 5টা এলিমেন্ট হবে, যে আগের মতনই কিন্তু 5টা হচ্ছে, এখন দুটোকে স্প্লিট করতে হবে। আচ্ছা এটার সাথে তো মার্জ করা যাবে না, এরকম না যে তুমি কোনটার সাথে, যে কোনটার সাথে মার্জ করতে হবে। আমার কিন্তু সিবলিংস দুইটা, লেফট সিবলিংস রাইট সিবলিংস, তুমি যে কোনটার সাথেই মার্জ করতে হবে, এখানে কোনো রুল নাই, যার সাথে তুমি মার্জ করবে তার সাথে মার্জ হয়ে আবার উপরের দিকে আপডেট হবে। এখন আমি যদি এখানে মার্জ করি, এখানে কি হবে 19 20 23 20 এরকম, তো মার্জ করলে আমি যদি স্প্লিট করি তাহলে কি হবে, এর সাথে হচ্ছে হলো 19 20 থাকবে, আর এই সাথে হচ্ছে হলো 20 থেকে 25 করে হলো। তো এগুলা এখান থেকে ডিলিট হয়ে যাবে, এটা আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করে 20 22 আর এখানে হচ্ছে 25, ঠিক আছে। এখন এখানে তো আমি মার্জ করে, মানে মার্জ করে স্প্লিট করে দেব। এখন আমি উপরের দিকে যাব, আচ্ছা তাহলে 22 আর 23 ছিল, 22 আর 20 একই অ্যাপ্রোচই হবে। তো 22 23 থাকলে এখন করে দিলাম, মার্জ করে স্প্লিট করে দিলাম, ডিভিশন হয়ে গেল। তো এখন আমার লিভ নোডগুলো ঠিক মতো আছে, এখন কিছু আপডেট করতে হবে এখানে, এখন হচ্ছিল যে আসতেছে সিমিলারলি ইনসার্টের ক্ষেত্রে যেরকম আমরা 12 লাখের মধ্যে দিয়ে কিছু আপডেট করতে করতে এখানে আপডেট করতে করতে, তো এখন আমি উপরের দিকে যাবো, এখানে যে সার্চ কিটা আছে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট, কারণটা কি, কারণ 24 থেকে বড় হইতে হবে কিন্তু বাকিগুলো ছোট, সো এখন কি করতে হবে 22 কে আমার হ্যান্ড করতে, 22 আবার উপর দিকে যাবো চেক করে দেখার জন্য, উপরে দিকে যাবো, এখানে মার্চ করা দরকার আছে, ম্যান্ডেটরি না, ঠিক আছে, কারণ এটা আন্ডারফ্লো হয় না। আমি হলো এই উপর দিকে কিন্তু যেতে থাকবো, বুঝে 30 সময় কিন্তু এই কিটা বাদ হয়ে গেছে, তো এখানে এরকম হতে পারে, এখন আমি যদি এই সাইডে সবগুলো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আন্ডারফ্লো হয়ে যায়, তখন কিন্তু আমরা মার্চ করতে হবে। দেখো আমরা করি, ধরো আমি এই সাইড থেকে আমরা ডিলিট করা শুরু করি, 34 ডিলিট করে দিলাম, ঠিক আছে। স্যার এটা না করে এইটা করে ইউজ করে দেব, হ্যাঁ কোনটা করতে চাও, এই যে এটা আগে 22 এগুলো ডিলিট করে দেবো, হ্যাঁ করো, এই 25 ডিলিট করলাম, আন্ডারফ্লো না, সমস্যা নেই, 23 ডিলিট করলাম, এখন
আনআফ্লো। এখন কার সাথে মার্চ করতে হবে? আইদার আমার হচ্ছে হলো 22 এটার সাথে মানে লেফট সাইডের সাথে অথবা রাইট সাইডের সাথে রিডিস্ট্রিবিউট করতে হবে, যে কোনোর সাথে করতে হবে। এটার সাথে করলে কি হবে? এর সাথে করলে কিন্তু কাজ কম, কারণ কি দুইটা মার্চ করবো, মার্চ করে জাস্ট রিডিস্ট্রিবিউট করে দেবো। আচ্ছা এটার সাথে করলে করা যাবে, সমস্যা নেই। আচ্ছা এটার সাথে করলে হচ্ছে হলো এখন প্রোপাগেট হবে, কি হবে? এবং এটার সাথে করলে দেখো কি হবে। এটার সাথে করলে কি হবে? আর এটার সাথে করলে কাজ কম, বুঝতে পারছো কিভাবে? এর সাথে করলে ডিভাইড হয়ে যাবে, এর সাথে যাবে 22, এখানে যাবে 27, আর ওখানে থাকবে 28, 33, 34, আর এখানে কিটা আপডেট হয়ে যাবে হচ্ছে 28, শেষ। বা যদি এটার সাথে মার্চ করি তাহলে কি হয়? এটার সাথে মার্চ করলে এই নোটটা রাখা দরকার আছে, এটার সাথে মার্চ করলে 22 এখান থেকে ডিলিট হয়ে যাবে, আমার আসলে হচ্ছে এইখানে ডিলিট করে দিলাম, এই পয়েন্টটা শেষ, ঠিক আছে? এখন আসি এখানে, ফার্স্টে কিটাকে আপডেট করতে হবে না? কারণটা কি? আচ্ছা কিটা আপাতত বাদ যায়, 27, 22 এর মাঝখানে যে পয়েন্টারটা আছে বাদ হয়ে গেছে, তাহলে কি এখানে পয়েন্টারটা রিঅর্গানাইজ করতে হবে না? পয়েন্টারটা কিভাবে রিঅর্গানাইজ করতে হবে? আমাকে শিফট করে দিতে হবে। কারণটা কি? আমার এখানে হচ্ছিল এখন পয়েন্টার একটা ডিলিট হয়ে গেছে, তাহলে পয়েন্টারটা রিডিস্ট্রিবিউট যদি করতে যাই, এখন এই জায়গার পয়েন্টারটা এখন কোথায় পয়েন্ট করবে? ওই যে আগের মতো 30 এর মধ্যে ছিল না? 30 এর মধ্যে ছিল, 30 এর ডিলিট হয়ে যাওয়ার পরে ওই পয়েন্টারটা শিফট হয়ে আসছে এবং 30 এর ডিলিট হয়ে গেছে। এখন এইটা হচ্ছে এখানে পয়েন্ট করবে 27 বার। এখন আমাকে কিটা আপডেট করতে হবে। সো দেখো কাজ কিন্তু আমার 3 স্টেপে হচ্ছে প্রত্যেকবার। ডিলিট করার পরে যদি মার্চ করা দরকার মার্চ টাচ করে আমি নিচেটা করবো, তারপর হচ্ছে উপরে যেয়ে দেখতে হবে পয়েন্টার আপডেট করতে হয় কিনা, এবার এখানে পয়েন্টার আপডেট করতে হলো, পয়েন্টার আপডেট করবো, তারপর দেখতে হবে সার্চ কি আপডেট করতে হবে, মার্চ স্প্লিট যা কিছু স্প্লিট না হ্যাঁ স্প্লিট করতে হবে, মার্চ স্প্লিট করে লিফ নোডে আমার যা কিছু করার করবো, একজনের সাথে মার্চ করবো, মার্চ করে আমাদের স্প্লিট করা দরকার স্প্লিট করবো, আর কি মার্চ করার স্প্লিট করা দরকার শেষ। একটা কাজ হচ্ছে আমরা লিফ নোডে আইদার মার্চ মানে স্পিড যা কিছু করা দরকার করবো, করে উপরে যে হচ্ছে পয়েন্টার আপডেট করবো, দেন হচ্ছে সার্চ কি, সেটা আমি পয়েন্টার আপডেট করলাম। এখন আমার সার্চ কি আপডেট করতে হবে না, কারণ এখানে 22 চলে আসছে, দ্যাটস নট রাইট। সো আমার এখানে আপডেট করে রাখতে হবে কত? 27। আমার এখানে আসবে হচ্ছে 27। বাট কাজ এখানে শেষ হয়নি, এটা হলো একটা পোর্শনের কাজ শেষ হয়েছে। এখন আমার কি করতে হবে? ওই যে বাবল আপের উপর দিকে যাবে, এখন আমার দেখতে হবে এখন আমি যে নোডে আছি এই নোডটা আবার আমরা ফ্লো কিনা, যদি আমরা হয় সেম কাজ আবার করতে হবে, মার্চ করে স্প্লিট করে উপরে প্যারেন্ট নোডে পয়েন্টার আপডেট করতে হবে, সার্চ কি আপডেট করতে হবে, 3টা কাজ কিন্তু ডিলিট মার্চ স্প্লিট করে একটা কাজ, অথবা তুমি যদি আরেকটু ভাগ করো 4টা কাজ, ডিলিট করা মার্চ স্প্লিট করা যদি দরকার হয় করতে হবে, দেন প্যারেন্ট নোডে পয়েন্টার আপডেট করা, প্যারেন্ট নোডে সার্চ কি আপডেট করা। সো এটা হচ্ছে লিফ নোডে আমি চুজ করলাম। সো লিফ নোড এই 3টা নোড নিয়ে কাজ করা হয়। এখন এখানে আমাকে কি করতে হবে? এই 3টা নোড নিয়ে আবার সেম কাজ করতে হবে। সো এখন আমার দেখতে হবে এখানে আসলে ডিলিট করতে হবে না, সো এই জন্য আমি ওইটাকে 3টা স্টেপে রাখছিলাম, জেনারেলাইজ করছিলাম। সো ডিলিট মার্জ স্টেপ যা কিছু করা করতে হবে, দেন হচ্ছে পয়েন্টার আপডেট করতে হবে প্যারেন্ট নোডে, সার্চ কি আপডেট করতে হবে প্যারেন্ট নোডে। সো এখন আমি এখানে দেখবো যে এই দুটা মার্জ করা দরকার না, ওই যে ফার্স্ট কাজ মার্চ করা যদি দরকার না হয় স্টপ, আমার সামনের দিকে যেতে হবে না, যদি মার্চ করা দরকার হয় এখানে কি আমার মার্চ করা দরকার আছে না, কারণ এটা আন্ডার ফ্লো। সেখানে মার্চ করবো, মার্চ করলে কি হবে? জাস্ট এইটা এই পাশে চলে আসবে, আমি 27টাকে এই পাশে নিয়ে নিব। তো এখন আমার এইটাকে আপডেট করে হ্যাঁ আস্তে আস্তে এখানে হচ্ছে হলো 19 আচ্ছা 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 90 উপরে মেডিসিন ওইটা এখানে আলাদা। হ্যাঁ দাঁড়াও আমার গুরুত্ব মনে করতে নামাই দিতে হবে না। আচ্ছা 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 এখন আপাতত হচ্ছে আমি তুমি মার্চ করলাম, তো মার্চ করলে কত আসবে এখানে 27, ঠিক আছে? তাহলে এ নোট বার হয়ে যায় না? এ নোট বার হয়ে গেলে কি করতে হবে? এটা
ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। আপাতত এই পয়েন্টের কাজ বাদ দিলাম, ঠিক আছে। ওটা পয়েন্টটা তাকে মার্জ করলাম, কারণ মার্জ করার পরের কাজ কিন্তু পয়েন্টার আপডেট করা, তাকে মার্জ করে দিলাম, ঠিক আছে। এরপর পয়েন্ট আপডেট করতে হবে। আচ্ছা, রুল এটা মনে আছে, রুট নোডে যদি নন লিফ হয় তাহলে কয়টা থাকতে হবে? অ্যাট লিস্ট পয়েন্টার দুইটা, আর যদি লিফ নোড হয় দেন 0টা পয়েন্টার থাকতে হবে, ঠিক আছে। এখন এইখানে রুট নোডে কয়টা পয়েন্টার আছে? একটা। যদি রুট নোড একটা পয়েন্ট থাকে তখন ওই যে মনে ছিল ইনসার্ট করার সময় আমরা রুট নোড যখন তৈরি করছিলাম, মানে রুটের নোড যখন তৈরি করছিলাম, ডাটাটা মুভ করে নিয়ে গেছিলাম, মনে ছিল? সো এই ক্ষেত্রে তোমার রুট নোড যদি ডিলিট করতে হয় তখন আবার ডাউনওয়ার্ড আনতে হবে। তো এই ডাটাটা এখন ডাউনলোড হবে। সো আমার এখন এই ডাটাটা মুছে যাবে, আমার এখানে হলো ডাউনওয়ার্ড, জাস্ট মুখস্থ করার চেষ্টা করো না, এন্ড 27 এখানে স্প্লিট হয়ে যাবে, একটা। সো अगेन আমি ডেসক্রিপ্ট করে কি করলাম, ফার্স্টে মার্জ করব, মার্জ করার পরে এখানে এক্সট্রা একটা কন্ডিশন কি, এটা হলো স্পেশাল কন্ডিশন শুধুমাত্র রুটের ক্ষেত্রে। যদি এরকম হয় যে আমি মার্জ করার পরে নোডটা ডিলিট করে দেওয়ার পরে রুট নোডের পয়েন্টার সংখ্যা যদি আমার ইনভ্যালিড হয়ে যায়, দ্যাট মিন্স আমার যদি নন লিফ রুট নোড হয় তাহলে অ্যাটলিস্ট 2টা পয়েন্টার থাকতে হবে, কিন্তু আমার এখানে হয়ে গেছে একটা। বাট লিফ নোড হলে তুমি হচ্ছে হলো 0 অথবা যে কোনো সংখ্যক পয়েন্টার থাকতে হবে। বাট যদি নন লিফ হয় মানে রুট নোড এবং সেটা নন লিফ মানে রুট নোডটা লিফ না, ওই ক্ষেত্রে তোমাকে অ্যাটলিস্ট 2টা পয়েন্ট থাকতে হবে। সো যদি এরকম হয় 2টা পয়েন্ট নাই তখন কি করতে হবে, ওইটাকে আবার ডাউনওয়ার্ড নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে হলো আমরা ইনসার্টে ক্লিক করছিলাম, আপওয়ার্ড করছিলাম। যে আমরা যখন নতুন একটা রুট নোড তৈরি করছি তখন ভ্যালুটাকে রুট নোড না যে কোনো লিফ নোড আমি যখন তৈরি নন লিফ নোড যখন তৈরি করছি তখন হচ্ছে হলো ভ্যালুটাকে মুভ করে নিয়েছি, যদি সেটা লিফ নোড না হয় মুভ করে নিয়েছি। রুট নোডের ক্ষেত্রে এখন কি করতে হবে, ডাউনওয়ার্ড নিতে হবে। ডাউনওয়ার্ড এনে আমি এখানে 90টা রাখলাম এন্ড তারপর ওদের পয়েন্টটা ডিস্ট্রিবিউট করো। সো এটা আসলে এটা পরে যাবে 27 হচ্ছিল তারপরে। সো এখন হচ্ছিল এইটা হচ্ছে আমার রুট নোড। সো এটা হলো স্পেশাল কেস, अगेन এটা হলো স্পেশাল কেস যখন হচ্ছিল রুট নোড এফেক্টেড হবে, বা রুট নোড যদি আমার এফেক্টেড না হয় দেন জাস্ট সিম্পলি মার্জ করব, পয়েন্টার রিডিস্ট্রিবিউট করব এন্ড সার্চ কি আপডেট করব যদি সার্চ কি আপডেট করা দরকার। বুঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেই। ধরো अगेन এখান থেকে হচ্ছিল 34 ডিলিট করি, 33 ডিলিট করি, 28 ডিলিট করি, তখন কি করতে হবে? তখন এটা মার্জ হয়ে যাবে, এই যে अगेन ফার্স্ট স্টেপ মার্জ করা, ঠিক আছে, দেন এটা ডিলিট হয়ে যাবে। এখন দেখতে হবে এটা আমার আসলে দরকার আছে কিনা, দরকার আছে। ডিলিট করতে যেতে 19 লিফ থেকে ডিলিট হবে, কিন্তু ওখান থেকে ডিলিট হবে না, আপডেট করতে গেলেও তোমার ডিলিট হবে না, 19 থাকবে। ইভেন তো 19 কিন্তু লিফ হলো, ওর কথা বুঝতে পারছো? আগে যখন 19 উপরে ছিল না প্যারেন্ট নোড, ওই সময় যদি 19 কে আমি এখান থেকে ডিলিট করে দিতাম তাহলে কি হতো? তাহলে এখান থেকে ডিলিট হতো, এখানে রিডিস্ট্রিবিউট হয়ে যা আছে তাই হয়ে থাকতো, কিন্তু কি চেঞ্জ হলো, ঠিক আছে। এখানে এবার চিন্তা করো, এই যে দেখো 19, এখনো যদি আমি 19 ডিলিট করি, দেখো মজার ব্যাপার হচ্ছে এখন 19 ডিলিট করলাম, ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিলাম, তারপরে কি এগুলা শিফট করে নিয়ে আসলাম, ঠিক আছে। কোন কথা হচ্ছিল, আমার তো মার্জ করা দরকার নেই, ফার্স্ট স্টেপ তো মার্জের কাজ লাগবে না। এবার উপরে যাই, পয়েন্টার আপডেট করা দরকার আছে নাই, কারণ আন্ডারফ্লো কিছু হয় নাই, ওগুলো চেঞ্জ হয় না। ফার্স্ট কে আপডেট করা দরকার আছে, কেন আছে? প্রপার্টি কি চেঞ্জ আছে? আমার তো এরকম না যে এইটাকে হচ্ছে এখানে আনতে হবে, আমার কথা হচ্ছে হলো যদি সার্চ কি ইনভ্যালিড না হয়ে যায় দেন উই উইল হ্যাভ টু আপডেট দ্য সার্চ কি, আদারওয়াইজ ইট উইল বি দ্য সেম। হ্যাঁ বলো। 17 16 ডিলিট করলে, আচ্ছা ওটা পরে আসছে, এটাকে দেখে সো এটা বুঝা গেছে। সো ইভেন তো 19 হচ্ছে আমার এখানে ভ্যালু নাই, কিন্তু এটা হচ্ছে উপরে ইন্টারনাল রোডের মধ্যে সার্চ কি ভ্যালু হিসেবে থাকতে পারে,
কারণ ইন্টারনাল নোডগুলো কিন্তু কোনো ভ্যালু কন্টেন্ট করে না। এই যে আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে বাইনারি বি প্লাস টির মধ্যে লিফ নোডগুলো হচ্ছে রেকর্ড কন্টেন্ট করে, আর ইন্টারনাল নোডগুলো জাস্ট তার কাজগুলা করার জন্য একটা ইন্টারমিডিয়েট নোড হিসেবে কাজ করে। ইট উইল নট কন্টেন এনি ডেটা। সো আমার যদি এখানে ইনভ্যালিড না হয় তোমার সার্চকে আপডেট করার দরকার নেই। সার্চকে আপডেট করবো কোন সময়, যখন আমি মার্কস করার পরে যদি আমার ইনভ্যালিড হয় তখন। এই যদি আরেকটা প্যারেন্ট থাকে তখন কি আমরা এগুলো তো একই ফলো করতে হবে। আমার সার্চকে আপডেট করতে হবে তখনই যখন ইনভ্যালিড হবে। এরকম হয়েছে যে মার্কস করে ফেলছি, স্প্লিট করে ফেলছি, আমার রিঅর্গানাইজ করার পরে আমার সার্চকে এখন আপডেট করতে হচ্ছে, তখন আপডেট করতে হবে। আদার সার্চ আচ্ছা ওই যেটা বললো রাফেল যেটা বললো যে তুমি এটা আর এটা হলো ডিলিট করে দাও। এখন আন্ডারফ্লো এর কি হবে? মার্চ করতে হবে। তো মার্চ করলে এখন কি একসাথে আনা যাবে? তিনটা মানে দুইটা নোডই একসাথে রাখা যাবে। তো স্প্লিট করার দরকার নেই, জাস্ট মার্চ করে দিই। তো 20, 22, 27, সো এটা ডিলিট করে দিই। আমাদের ফার্স্ট স্টেপ শেষ। মার্চ করে স্প্লিট করে যাদবটা করে একটা নোডে আমি আনবো বা দুইটা নোড যদি লাগে তাহলে পয়েন্টটা ডিলিট করে দেবো। তো 90 রাখা দরকার আছে? নাই। সো ডিলিট। সার্চকে আপডেট করা দরকার আছে? আছে, শেষ। ঠিক আছে? এখন মজার একটা কথা বলি যে যদি 27 ডিলিট করলাম, 22, 20, 14 সব ডিলিট করে দেবো, তাহলে কি হবে? ছিল না ওইটা তোমার হলো সার্চকে যদি ইনভ্যালিড হয় তাহলে হচ্ছে আপডেট করতে হবে, আদারওয়াইজ তোমার আপডেট করতে হবে। আচ্ছা সো এখন ধরো আমি এগুলাকে ডিলিট করে দিই 14, 20, 22, 27, তাহলে এগুলো সব একটা পর একটা ডিলিট করে দিলাম। তো এখানে চলে আসলো 20 ডিলিট করে দিলাম। এখন কি 20 ডিলিট করতে গেলে মার্চ করতে হবে। 20 ডিলিট করার পরে 14 এখানে চলে আসবে, এটা হচ্ছে ডিলিটেড। সো 13 ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব? রুটের প্রপার্টি চেঞ্জ হয় না, রুটের দুটো পয়েন্টার আছে, অ্যাট লিস্ট দুটো পয়েন্টার থাকতে হবে। ওকে এখন আমি ধরো ডিলিট করলাম 5, अगेन সেম অ্যাপ্রোচ। 5 ডিলিট করলে আমার এখানে কি চলে আসবে? 7, 8, 14, 25। এখানে আপডেট করা দরকার আছে? নাই। সো এই যে এটাই আমার হচ্ছে হলো আপডেট করতে হবে যখন হচ্ছে হলো ইনভ্যালিড হবে। দ্যাট মিন্স আমার স্প্লিট করতে এরকম হতে পারে যে 5 এর থেকে যদি এখানে ছোট কেউ থাকে তখনই কেবলমাত্র আমার এখানে সার্চকে আপডেট করতে হবে, আদারওয়াইজ আপডেট করতে হবে। সো এমনও ডাটা থাকতে পারে যেগুলো হচ্ছে হলো আমার ইন্টারনাল নোডে আছে বাট লিফ নোডে নাই, কারণ ইন্টারনাল নোডে আসলে আমার কোনো ডাটা কন্টেন্ট করে না, ইন্টারনাল নোড জাস্ট সার্চের জন্য আমার সুবিধা করে। ওকে এখন ধরো আমি হচ্ছে হলো 14 ডিলিট করে দিলাম, সমস্যা নাই, আন্ডারফ্লো হয় নাই। 8 ডিলিট করলাম, এখন এখন আমার কি করতে হবে? মার্চ করতে হবে। তো মার্চ করে 7 করলাম, এটা ডিলিট হয়ে যাবে। এখন কি 5, সো একটা নিচে আনার দরকার আছে, কারণ আমার তিনটা আনার দরকার নেই, একটা নোড আছে সেটা হলো লিফ নোড, সেটা হলো ডিলিট। এটা এখন হলো রুট নোড, ঠিক আছে? সো যদি হচ্ছে হলো মানে একটা নোডই থাকে, রুট নোড না থাকে তখন নিচে আনার দরকার নেই। নিচে আনতেছিলাম কেন ওই সময়? কারণ আরেকটা ইন্টারনাল নোড আমার ছিল, কারণ এখানে তো আর নিচে আনার দরকার নেই, কারণ এই 5 কি কোন আসলে ডাটা ভ্যালু নিচে আনবো কেন? 5 আনতে হচ্ছে হলো যদি আরেকটা ইন্টারনাল নোড থাকতো, বাট 5 যদি নিচে নিয়ে আসো, তাহলে চিন্তা করো, এবার লজিক্যালি চিন্তা করো, 5 যদি নিচে নিয়ে আসো প্রবলেম কি হবে? 5 লেভেলে কোনো ডাটা আছে? আমরা কি জানি ইন্টারনাল নোডগুলোর মধ্যে কোনো ডাটা কন্টেন্ট করে না। সো আমি যদি 5 টাকে নিচে পুশ করে দেই, দ্যাটস ওকে, পুশ করতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে হলো 5 তো আসলে কোনো ডাটা কন্টেন্ট করে না। সো লিফ নোডে পুশ করা যাবে না, ডাউনওয়ার্ড করা যাবে না যদি লিফ নোড হয়। সো এই দুটোই স্পেশাল কেস দেখলাম।
একটা হচ্ছে হলো ইন্টারনাল নোড যদি থাকে এন্ড রুট নোডে যদি পয়েন্টার সংখ্যা 2 এর নিচে চলে আসে তখন ডাউনলোড করতে হয়, বা যখন ডাউনলোড করতেছো সেটা আবার যদি নন লিফ মানে ইন্টারনাল না হয় তখন ডাউনলোড করা যাবে। সো এই যে দুইটা স্পেশাল কেস, এই দুইটা স্পেশাল কেস হচ্ছে হলো এগুলো রেয়ারলি ঘটে, কারণ একবারে সব ডিলিট করে রুট নোড একদম জাস্ট একটা নোডে চলে আসবে, সেগুলো রেয়ারলি ঘটে। তোমরা এই জন্য ডিলিশনের মধ্যে এত বেশি দেখো না, বাট তাও আমি দেখাই দিলাম যে যাতে এগুলো ট্যাকেল করতে পারো। সো এই দুইটা হলো স্পেশাল কেস, আলাদা রাখতে হবে। আদারওয়াইজ সব ক্ষেত্রে রুট হলো সেম, তিনটে স্টেপে জয়েন স্প্লিট মার্জ যা করা দরকার করবো, ডিলিশন করে লিফ নোডে, দেন হচ্ছে হলো আমি প্যারেন্ট নোডে হচ্ছে হলো আপডেট করবো পয়েন্টারগুলো, দেন সার্চ কি যদি আপডেট করা দরকার হয়, তিনটে স্টেপ, সিম্পলি তিনটে স্টেপ। अगेन আবার আমার প্যারেন্ট নোডে যে সেম কাজ করতে হবে, দেখতে হবে যে আমার সিবলিংসের সাথে মার্জ আবার আন্ডারফ্লো কিনা, যদি আন্ডারফ্লো হয় মার্জ স্প্লিট করতে হবে, দেন প্যারেন্ট নোডে পয়েন্টার আপডেট করতে হবে, সার্চকে আপডেট করতে হবে, আবার তার উপরে যেতে হবে, এরকম করে কন্টিনিউয়াসলি যত পর্যন্ত না আমার এরকম একটা নোড পাই যেটা আইদার রুট নোড অথবা কোনো আন্ডারফ্লো নাই। ঠিক আছে? এটা এখন বুঝতে যাবে। হ্যাঁ পয়েন্টারগুলো ছিল, কিন্তু ওই যে আমি তোমাদের দেখাইছিলাম, আমি বলছিলাম যে লিফ নোডও পয়েন্টার আছে, কিন্তু আমরা এখানে দেখাই নাই, মানে তোমাদের স্লাইডে দেখানো হয়েছে। জেনারেলি হচ্ছে হলো এরকম হলো স্ট্রাকচার থাকে। এটা কি এখানে বিজন ছিল 11টা পরীক্ষা। মেনলি স্ট্রাকচার থাকে এরকম, এগুলো কিন্তু একটা পয়েন্টার থাকে, পয়েন্টারগুলো আসলে হচ্ছে হলো অ্যাকচুয়াল রেকর্ডগুলোর মধ্যে পয়েন্ট করে, মানে অ্যাকচুয়াল রেকর্ডটা কোথায় আছে, কোন অ্যাড্রেসে, সেই অ্যাড্রেস হয়ে গেছে, এটা অ্যাকচুয়াল রেকর্ডটা কোথায় আছে, এটা এক্সাম রেকর্ডটা কোথায় আছে, এই পয়েন্টারটা হচ্ছে পরের লিফ নোডটাকে পয়েন্ট করে। কেন করতে হয়? যদি এরকম হয় যে মনে করো সবগুলো সার্চ কি হচ্ছে সেম, সবগুলো সার্চ কিলো 1 1 1 1 1 1, তাহলে কি করতে হবে, এখানে কতগুলো 1 থাকবে, এখানে কতগুলো 1 থাকবে, এখানে কতগুলো 1 থাকবে না, তখন হচ্ছে দুই জায়গায় সার্চ করে বের করতে হবে। ঠিক আছে? তো এর জন্য এগুলো আসলে মানে যদি নন ইউনিক সার্চ কি হয়, মানে সার্চ কিগুলো যদি অনেক সময় সেম যদি হয়, মনে করো সবগুলো 1, যতগুলো সার্চ আছে সবগুলো 1, এটা ভ্যালু 1, এটা ভ্যালু 1, এটা ভ্যালু সবগুলো 1, তখন আবার কি করতে হবে, এখানে সার্চ খালি করলে হবে, এটার মধ্যেও সার্চ করে দেখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে যদি ওভারফ্লো হয় 1, এটা আপাতত আমার কনসিডারেশন বাদ দাও, জাস্ট আমি বলার জন্য বললাম। সো এগুলো হচ্ছে রেকর্ড, তো এগুলো তো রেকর্ড আছে। সো এটা এমন একটা লিফ নোড যেটা রেকর্ড পয়েন্টার আছে এন্ড এটা আবার রুট নোড। তো রুট নোড যদি একাই যদি লিফ নোড হয়, মানে একটাই যদি নোড থাকে সোজা বলতে, তাহলে ওই পয়েন্টারগুলো আসলে রেকর্ডকে পয়েন্ট করে, ওটা আসলে কারণ আমার তো চাইল্ড নাই, আমি কেন পয়েন্ট করতে হবে। ঠিক আছে? ওকে, সো এটাই ছিল তোমাদের মেনলি বি প্লাস ট্রি। সো এটা কিছু প্রপার্টি আছে, এগুলো চাইলে দেখে নিতে পারো, এটা বেশি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যখন আপডেটগুলো করতেছিলাম অথবা ইনসার্ট করতেছিলাম, দেখো যে পোর্শনটুক শুধুমাত্র সার্চের মধ্যে পড়ছে সেই পোর্শনটুকু কিন্তু শুধুমাত্র আমরা আপডেট করতেছিলাম, ইনসার্ট করার সময় সেই পোর্শনটাই জাস্ট আপডেট করে আমি আপ করতেছিলাম, যে পোর্শন আমি ডিলিট করেছি শুধুমাত্র সেই পোর্শন আমি আপডেট করতেছি, এই লাইনটা, বাকিগুলো কিন্তু আনএফেক্টেড ছিল। খেয়াল করছে না? জাস্ট বাইনারি সার্চটি কিন্তু সেম জিনিসই, বাইনারি সার্চটি কিন্তু এই প্রপার্টিটা ছিল যে যেই জিনিসটা আমরা মানে আপডেট করতে যাবো শুধুমাত্র সেই পোর্শনটাই শুধুমাত্র আপডেট হবে, বাকিগুলো আনএফেক্টেড থাকবে। এটাই হচ্ছিল বাইনারি সার্চটি ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট মানে অ্যাডভান্টেজ, আমরা একটু আগে বলছিলাম যে তোমার ইন্ডেক্স ফাইলের মধ্যে তোমার আপডেট করতে গেলে তোমার হলো পুরো ফুল ফাইলটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে,
বাট বি প্লাস টির মধ্যে অনলি যে পোর্শনটা আপডেট করতে হবে তোমার রিঅর্গানাইজ করতে হবে, বাট রিঅর্গানাইজ করার সময় শুধুমাত্র যে পোর্শনটা তোমার আর রিঅর্গানাইজ করতে হবে শুধুমাত্র সেই পোর্শনটা রিঅর্গানাইজ করলেই হবে, আদার পোর্শনে তোমার কাজ না করলেও চলবে। বুঝা গেছে? সো এটা হচ্ছে হলো বি প্লাস টির সুবিধাগুলা। অ্যান্ড এটার হচ্ছে হলো কিছু প্রপার্টির মধ্যে হচ্ছে হলো আমি জাস্ট কয়েকটা প্রপার্টি বলে দিই। এটার কমপ্লেক্সিটি কত, সার্চ কমপ্লেক্সিটি কত, log n, এটা হচ্ছে হলো রুট নোড সংখ্যা তুমি যদি n কি ছিল log n ছিল না, কিন্তু ওই মানে বাইনারি সার্চ log 2n ছিল না। আমি m কার মধ্যে m ধরি, m হলো নোড সংখ্যা, তো log 2m ছিল না, log 2m ছিল কেন কি n টা এখানে n এর ভ্যালু ছিল 2, এখানে n হবে, তো n এর ভ্যালু যদি 5 হয় তাহলে কি log 5m, ঠিক আছে? কারণ হচ্ছিল কি যে ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছিল আমার এখানে 5টা, আগেটা ছিল 5টা ব্রাঞ্চিং ফ্যাক্টর, আর বাইনারি সার্চটি ছিল 2টা ব্রাঞ্চিং ফ্যাক্টর, ঠিক আছে? সো এর জন্য হচ্ছিল এটা হলো log n বেজ n, আর এটা একটা ডেপথ আছে, ডেপথ হচ্ছিল n ডিভাইডেড বাই 2m হয়, কেন দেখে নাও। এইটা একটা ব্রাঞ্চ করতে পারে, হ্যাঁ একটা এনে কয়টা ব্রাঞ্চ করতে পারে সেটা আমরা দেখব। হ্যাঁ, ওই যে ব্রাঞ্চ যতগুলো হইতেছে ততগুলা মানে তত অর্ডারে আমার কমে যাচ্ছে না, সো এর জন্য হচ্ছে log n, ঠিক আছে? ওকে, সো এবার হচ্ছিল আমরা এখানে অন্য ইজি এক্সাম্পল দেওয়া আছে, ওই যে নাম দিয়ে, এটাও দেখতে পারো, এখানেও ডিলিশনের কাজ দেখানো হয়েছে, এখান থেকেও দেখে নিতে পারো। ওই নাম হচ্ছিল লেক্সিক্যাল অর্ডারে ছোট মোটো আমরা করছি, নাম্বার নিয়ে আমি দেখাচ্ছি দেখানোর সুবিধার জন্য। ওকে, সো এবার আসি হচ্ছিল আমরা হ্যাশিং। আজকে আমরা মানে স্ট্যাটিক হ্যাশিংটা দেখবো আর ডাইনামিক হ্যাশিংটা হালকা দেখে নেক্সট ক্লাস হলো ডাইনামিক হ্যাশিংটা মেইনলি ফুললি দেখবো। তো আমাদের মানে মেইন টপিকগুলো অলমোস্ট মানে নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে, এরপরে হচ্ছে কিছু টুকটাক থিওরি টাইপের কিছু টপিক আছে, মানে তো তোমাদের অনেক আগেই সিলেবাস শেষ হয়ে যাবে, পরবর্তীগুলোর মধ্যে আমরা ক্লাসের মধ্যে যাতে প্রবলেম সলভ করতে পারি, আগের বছরের প্রবলেম সলভ করা। আচ্ছা, মেনলি এখন হচ্ছে আমরা হ্যাশিংটা কেন ইউজ করবো। হ্যাশিং যে একটা আমি বলছিলাম বি প্লাস টি তোমার সার্চের স্পিড আপ করে দিচ্ছে, বাট মানে এখানে একটু প্রবলেম আছে হচ্ছে হলো ইভেন দো যে তোমার হচ্ছে হলো মানে তুমি ফাস্টার সার্চ করতে পারতেছো, ব্যালেন্স ইউজ করতেছো, ইন্ডেক্স ফাইলকে ব্যালেন্স করে খুব সুন্দরভাবে রিঅর্গানাইজ করে রাখতেছো। ও আরেকটা জিনিস দেখো, আমরা যদি বাইনারি সার্চ ট্রিটা যদি এভাবে চিন্তা করি, বাইনারি সার্চ ট্রির সাথে যদি স্পার্স ইন্ডেক্স অথবা ডেন্স ইন্ডেক্স যদি চিন্তা করি, বাইনারি সার্চ ট্রির সাথে কার মতন কাজ করে, ডেন্স ইন্ডেক্সের মতো না স্পার্স ইন্ডেক্সের মতো, না সরি ডেন্স ইন্ডেক্স না, সরি আমার কোশ্চেনটা ভুল হয়েছে, প্রাইমারি ইন্ডেক্সের মতো কাজ করে না সেকেন্ডারি ইন্ডেক্সের মতো কাজ করে। প্রাইমারি ইন্ডেক্সের ডেফিনেশন কি ছিল ওটা? প্রাইমারি ইন্ডেক্স ছিল ইন্ডেক্স ফাইল যে অর্ডারে থাকবে, রেকর্ডগুলো যদি সেই অর্ডারে থাকবে, ইন্ডেক্স ফাইল যে অর্ডারে থাকবে, রেকর্ডগুলো সেই অর্ডারে থাকলে সেটা প্রাইমারি ইন্ডেক্স। বাট ইন্ডেক্স যে অর্ডারে আছে, রেকর্ড যদি সেই অর্ডারে না থাকে তাহলে সেকেন্ডারি ইন্ডেক্স। এখন আমাকে বলো বাইনারি সার্চ মানে বি প্লাস ট্রি প্রাইমারি ইন্ডেক্স না সেকেন্ডারি ইন্ডেক্স মতো কাজ করে? প্রাইমারি ইন্ডেক্স। আমি এখানে নোটগুলো সার্চ করা, কিগুলো সার্চ করার একটা অর্ডার বের করে দিচ্ছি, বাট রেকর্ড ফাইল কীভাবে থাকবে আমি কিন্তু সেটা আমি পোস্ট করতেছি। এটা দেখো এখানে আছে, আবার এটা দেখো কোনো অর্ডার আছে, এখানে কোনো অর্ডার রাখছি আমি, এখানে কোনো অর্ডার আছে, তো বি প্লাস টির মধ্যে এই ধরনের কোনো অর্ডার নেই, মানে রেকর্ডে কোনো অর্ডার নেই, তাদের সার্চের অর্ডার আছে। সো এটা কাইন্ড অফ সেকেন্ডারি স্ট্রাকচার, বা এটা অনেক সময় প্রাইমারি স্ট্রাকচার হিসেবে রাখা যায়, বাট এটা কাইন্ড অফ হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারের মতো এটা বিহেভ করে। ওকে, এবারে হ্যাশিংয়ের মধ্যে আসি। সো
আমার বাইনারি সার্চ ট্রির মধ্যে অথবা যেভাবেই কাজ করো, তোমার ইন্ডেক্স ইউজ করলে ইউ হ্যাভ টু মেনটেন এ ইন্ডেক্স ফাইল in using b+t or binary search tree. In any way you have to maintain a index file. Okay, so index file যদি থাকে তাহলে তোমার ফার্স্টে কি ইন্ডেক্স ফাইলকে সার্চ করতে হবে, সেটা লগ অফ অর্ডার এর সামথিং কোনো একটা কমপ্লেক্সিটিতে তোমাকে সেখান থেকে সার্চ করে বের করতে হবে। সো সেখানে একটা কমপ্লেক্সিটি আছে, লগ অফ অর্ডার এম যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু মানে বিলিয়নস অফ ডেটা আছে, তখন কিন্তু এটা একটা কনসিডারেবল অ্যামাউন্ট নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে ইন্ডেক্স ফাইল যদি সার্চ করতে হয়, এখন প্রত্যেকটা কোয়েরির জন্য যদি তোমার এরকম যদি একটা মানে ওভারহেড ইনকার করতে হয় তখন কিন্তু এটা একটা প্রবলেমেটিক। সো এই মানে ইন্ডেক্স ফাইলটা আমার সার্চ করতে হচ্ছে, এই কাজটা রিমুভ করা যাচ্ছিল যদি হ্যাশিং ইউজ করে। হ্যাশিং এমন একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচ হচ্ছিল তোমার ইন্ডেক্স ফাইল থেকে ইন্ডেক্স আর সার্চ করে দেবেন। এখানে আসলে ইন্ডেক্স ফাইলই নেই, এখানে আমার রেকর্ডগুলো এইভাবে রাখা হয় যাতে তুমি জাস্ট কিটা দিয়ে তুমি ডাইরেক্ট তুমি হচ্ছে হলো অ্যাড্রেসটা বের করে ফেলতে পারো। আমার তো আসলে এখানে অ্যাড্রেসটা দরকার, দেখো আমরা এখানে কিন্তু সবগুলোর মধ্যে অ্যাড্রেসই বের করছি, পয়েন্ট করে রাখছিলাম, ইন্ডেক্স ফাইলের সাথে পয়েন্ট করে রাখছি, দেন ওখান থেকে অ্যাড্রেসটা বের করছি। ইভেন তো আমরা অ্যাড্রেসগুলো মানে এখানে একদম মানে ফিজিক্যাল লেভেলে আমরা অ্যাড্রেসগুলো নিয়ে দেখিনি, কিন্তু আসলে ওই পয়েন্টারগুলো কিন্তু একটা অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসটা আমরা দেখে দিতাম যে কোন অ্যাড্রেসে সে পয়েন্ট করে রাখছে। আমি ওই অ্যাড্রেসটা নিয়ে হচ্ছিল আমি রেকর্ডটা রিট্রিভ করে নিয়ে আসলাম। হ্যাশিংয়ের মধ্যে করতে হয় কি যে এই পয়েন্টটা সে রাখে না, সে কী করে মানে রান টাইমে সে ওই যে ওটা কী বলে পয়েন্টারের অ্যাড্রেসটা সেটা ক্যালকুলেট করে নেয়, একটা ফাংশন এটা জাস্ট একটা ক্যালকুলেশন করে। সো তোমার কোনো সার্চ করতে হচ্ছে না, জাস্ট ও ওয়ানে সে হচ্ছিল বের করে। ও ওয়ানে কীভাবে জাস্ট ওই কিটা দিলে সেটার উপরে একটা বেসড অন সে হচ্ছে একটা ক্যালকুলেশন করে একটা সে নাম্বার জেনারেট করে, সেই নাম্বারটাই হচ্ছে হলো কোন জায়গায় লোকেশন আছে সেই লোকেশনের নাম্বার। বুঝা গেছে? আচ্ছা, সো আসলে এটা কি করে, এখানে একটা এইচ নামে একটা ফাংশন আছে, এই এইচ ফাংশনটা কাইন্ডটা বলা হয় হ্যাশ ফাংশন। এই ফাংশনটা হচ্ছিল যত কাজগুলো হবে মানে এই ফাংশনটার মধ্যে তুমি হচ্ছিল কিটাকে দিয়ে দিবা এন্ড সে এই কিটা থেকে রিটার্ন করে দিবে যে কোন জায়গায় সে পয়েন্ট করে আছে। দ্যাট মিনস এটার মধ্যে হচ্ছিল তুমি কি দিয়ে দিবা, সে হচ্ছিল একটা অ্যাড্রেস রিটার্ন করবে, একটা পয়েন্টার রিটার্ন করবে। সো ভিতরে সে কিন্তু সার্চ করতেছে না, এটা ফাংশন, বাট ভিতরে সে সার্চ করবে না, সে ও ওয়ানে করবে। ও ওয়ান মানে হলো একটা ইকুয়েশন যা সলভ করবে, জাস্ট মনে করো a + b = a + b = 2ab সামথিং এরকম একটা সে একটা ক্যালকুলেশন করে বের করবে। এই হ্যাশ ফাংশনটা হচ্ছে তোমাকে ডিফাইন করতে হবে। এখন হ্যাশ ফাংশনটা কীরকম, হ্যাশ ফাংশনটা অনেকভাবে করা যায়। ফর এক্সাম্পল আমি একটা হ্যাশ ফাংশন বলতে পারি, যেমন এখানে বলছে, যেমন একটা সিম্পল হ্যাশ ফাংশন এরকম হতে পারে, ধরো আমি ডিপার্টমেন্ট নেম এখানে দেখানো হয় না, ধরো যে ডিপার্টমেন্ট নেমগুলো আছে না, প্রত্যেকটা ফার্স্ট লেটার দিয়ে আমি হচ্ছে একটা করে ডিপার্টমেন্ট নেম তৈরি করবো। অথবা এইভাবে চিন্তা করো, তোমাদের আমি রেকর্ডগুলো রাখতেছি, এটার কথা বাদ দাও, তোমাদের এখানে যারা আছে তাদের রেকর্ড লাগতেছে যে মনে করো এইচ ফাংশনে এরকম যে যাদের মনে করো এখানে হলো, আচ্ছা ফার্স্ট অফ অল হ্যাশ ফাংশনে যাওয়ার আগে আরেকটু ডেসক্রাইব করে নিই। এখানে হ্যাশ মানে হ্যাশ দিয়ে যদি তুমি ডাটাবেস রিঅর্গানাইজ করো, এখানে কতগুলো বাকেট থাকে, বাকেটের মধ্যে কতগুলো একই টাইপের রেকর্ডগুলো রাখা হয় যাদের হ্যাশ ভ্যালু সেম। জাস্ট লাইক স্পার্স ইন্ডেক্স পড়ছিলাম না, স্পার্স ইন্ডেক্স কী ছিল, একটা সামথিং অ্যাপ্লিকেশন বলছিলাম, একটা ম্যাজিক ফাংশন ছিল যেটা দিয়ে হচ্ছে আমি ম্যাপ করে বের করতেছি কোন গ্রুপে থাকবে। সিমিলারলি এখানে কতগুলো বাকেট থাকে, এখানে কনসেপ্ট হচ্ছে একটা বাকেটের মধ্যে কতগুলো স্পেস থাকে, জাস্ট লাইক এরকম মনে করেন যে বাকেট 0, বাকেট 0, 1, 2 এরকম সেম। প্রত্যেকটা একটা ক্যারেক্টারিস্টিক আছে যে কে কোন বাকেটে যাবে, এটা একটা ফাংশন, এই ফাংশন দিয়ে বের করতে হয় যে কোন বাকেটে কে যাবে। এখন ধরো এভাবে আমি চিন্তা করি, তোমাদের এখানে যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সবাইকে আমি হচ্ছিল এরকম ধরো আমার 26টা বাকেট আছে। বাকেটগুলোর প্রপার্টি কি, যাদের ফার্স্ট লেটার যত সে তত নাম্বার বাকেট। মনে করো তুমি যদি এ হও তাহলে তুমি 0 নাম্বার বাকেটে, মানে তোমার ফার্স্ট লেটার নামের ফার্স্ট লেটার যদি এ তাহলে তুমি 0 নাম্বার বাকেটে, যদি বি হও তাহলে হচ্ছে হলো 2 নাম্বার বাকেটে, 1 নাম্বার বাকেটে, এরকমভাবে আমি ডিস্ট্রিবিউট করলাম। তাহলে আমার 26টা বাকেট আছে। ফার্স্ট বাকেটে এ দিয়ে যারা শুরু তারা থাকবে, তো সবাই কি এ দিয়ে যারা আছে তারা ওখানে থাকবে। বুঝা গেছে আমার বাকেটের কনসেপ্টটা আর হ্যাশের কনসেপ্টটা? সো হ্যাশিংয়ের মধ্যে যে বাকেটগুলো আছে এটা কাইন্ড অফ স্পার্স ইন্ডেক্সের মতো, আর এখানে হ্যাশ ফাংশনটা কী করতেছে, যে ম্যাপিংটা করতেছে কোথায় রাখবে। সো এই যে এটা অ্যাপ্রোচের মধ্যে চলে স্পার্স ইন্ডেক্সের সময় ম্যাপিংটা কীভাবে করবো।
বলতে ক্লিয়ার? বাকি সেম কনসেপ্ট এন্ড হচ্ছে হলো হ্যাশ ফাংশনের কনসেপ্ট। মানে এখানে আমি একটা সিম্পল হ্যাশ ফাংশন ইউজ করছি, জাস্ট হচ্ছে হলো তোমার নামের ফার্স্ট লেটারটা কি। এখন আমাকে বলো এইটার মধ্যে প্রবলেমটা কি হতে পারে? এই যে হ্যাশ ফাংশনটা আমি ইউজ করলাম, এই হ্যাশ ফাংশনগুলোর মধ্যে কিছু প্রপার্টি আছে। হ্যাশ ফাংশনগুলো যদি ভালো হয় তাহলে ভালো হবে, খারাপ হলে না তোমার সার্চে খারাপ হবে। সো এখন আমাকে জাস্ট বলো যে এই হ্যাশ ফাংশনের মধ্যে খারাপ কি? আচ্ছা আরেকটু হেল্প করে আমি, ধরো হ্যাশ ফাংশনটা এরকম, যারা যা কিছু আছে এখানে একটাই বাকেট আছে, অনলি একটা বাকেট আছে, যেই আসুক ওই একটা বাকেটের মধ্যে রাখবে। কথা বুঝতে পারছো? একটা বাকেট, যেই আসুক ওই একটা বাকেটে ম্যাপ করবে, তোমার নাম আইডি যাই হোক ওই একটা বাকেটের মধ্যে রাখবে। ধরো 0 নাম্বার বাকেট, একটা বাকেট আছে, এটা আমাদের প্রবলেমটা কি? সার্চ করতে গেলে ওই পুরো বাকেটটাই সার্চ করতে হবে, আর ওই পুরো বাকেটের সব রেকর্ড থাকতেছে। সো 1 বিলিয়ন ডাটা থাকলে ওই 1 বিলিয়নটা লিনিয়ার সার্চ করে বের করতে হবে। সো অর্ডার অফ n, বুঝা গেছে? এখন তাহলে আমি কী বের করতে পারি, এটাকে আমি একটু আপডেট করলাম। তো এই হ্যাশ ফাংশন আমার ভালো না, তাহলে এই হ্যাশ ফাংশন থেকে আমি একটু বের হয়ে আসি। বের হয়ে কী করলাম, 26টা হ্যাশ বাকেট তৈরি করলাম, যেখানে হচ্ছে এ দিয়ে শুরু হলে 1, বি দিয়ে শুরু হলে 2, সি দিয়ে শুরু হলে সামথিং এরকম। আচ্ছা এখন আমাকে বলো এটার মধ্যে তো আমি এখন মানে সিম্পলিফাইড করে নিতে পারি, জাস্ট যারা এ আছে শুধুমাত্র তাহলে 1 বাকেটে যে সার্চ করতে হবে, তাহলে কি অনেকগুলো সার্চ আমার কমে গেল না? তাহলে দেখো এই যে আমি অ্যাড্রেসটা বের করতেছি ও 1-এ না, জাস্ট আমি তোমার ফার্স্ট লেটারটা দেখতেছি, আর কোনো সার্চ করতে হচ্ছে ওইখানে যে আবার সার্চ করতে হচ্ছে, বাট এই অ্যাড্রেসটা বের করার জন্য কিন্তু আমার আর সার্চ করতে হচ্ছে না। সো আমার ইন্ডেক্স ফাইলে যে সার্চ লাগতেছে না। সুবিধা বুঝে গেছে হ্যাশিংয়ের? বাট এই হ্যাশ ফাংশনের একটা প্রবলেম আছে, বলতে পারবা কেন? ওই না আসলো, বাট ভবিষ্যতের জন্য তো আসতে পারে। হ্যাঁ তুমি কাছাকাছি আছো, বাট আরেকটু মানে একটু চেঞ্জ আছে, কাছাকাছি আছো মানে প্রবলেম। আচ্ছা নর্মালি চিন্তা করো, জেড দিয়ে কয়জনের নাম শুরু হয় আর এ দিয়ে কয়জনের নাম শুরু হয়? এ দিয়ে বেশি নাম শুরু হয় না? অথবা এ, বি, তারপর এস, এগুলো কিন্তু খুব মানে কমন নামের ফার্স্ট লেটার। বাট জেড দিয়ে কয়জনের শুরু হয় তোমার জানার মধ্যে? দেখো জেড দিয়ে কিন্তু খুব কম, অথবা ডাব্লিউ দিয়ে চিন্তা করো, অথবা ওয়াই দিয়ে। সো এই বাকেটগুলো কিন্তু ফাঁকে পড়ে থাকবে, ঠিক আছে? সো হ্যাশ ফাংশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে হলো ইট শুড বি ইউনিফর্ম। ইউনিফর্ম মানে হচ্ছে প্রত্যেকটা বাকেটে এভাবে ডিজাইন করতে হবে যে প্রত্যেকটা বাকেটে যাতে সেম সংখ্যক তোমার অ্যামাউন্ট থাকে, অলমোস্ট সেম সংখ্যক, মানে একদম পুরো এক্স্যাক্টলি সেম হতে হবে এরকম না, অলমোস্ট সেম সংখ্যক। বাট এখানে দেখো জেড দিয়ে কিন্তু একবার নাম নাই বলতে চলে, জেড, ডাব্লিউ, এক্স এগুলো কিন্তু একদম মানে 0 লেভেলের, খুব কম থাকতে পারে, কিন্তু তার জন্য কিন্তু এ কিন্তু অনেক স্কিউড হয়ে গেল। তুমি প্রায় দেখবা যে 30%-এর মনে মনে এ দিয়ে শুরু হয়, এ অথবা এস, এই ধরনের জিনিস। সো এর জন্য আমার হ্যাশ ফাংশন এইভাবে ডিজাইন করতে হবে যাতে তোমার এই যে বাকেটগুলোর মধ্যে ডাটাগুলো থাকবে সেটা ইউনিফর্মলি থাকবে, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড জিনিসটা হচ্ছে হলো তুমি যখন হ্যাশ ফাংশনটা তৈরি করবা সেটা অবশ্যই র্যান্ডম হতে হবে। র্যান্ডম কীভাবে? র্যান্ডম অন্য অর্থে এরকম না যে র্যান্ডমলি জাস্ট একটা পিক করবে, বাকেট পিক করবে, এটা না। র্যান্ডম হচ্ছে হলো যে তুমি যে হ্যাশ ফাংশনটা ডিজাইন করতেছো, হ্যাশ ফাংশনটা আসলে তোমার যে ডেটাগুলো আছে তার ডিস্ট্রিবিউশন জানবে না। এই যে আমি এখন বলতেছি যে এ বেশি আছে, তাহলে আমি কি করতে পারি, এ, ডাব্লিউ, এক্স এগুলোকে একসাথে করে দিতে পারি। তারপরে হলো এস দ্বারা শুরু হয়েছে তারা একসাথে থাকবে, পি দ্বারা শুরু হবে, কারণ আমি জানি যে এগুলা বেশি, এসগুলো কম। সো এই যে প্রপার্টিটা আমি ডাটা দেখে হচ্ছে হলো আমি হ্যাশ ফাংশনটা ডিজাইন করতেছি, এটা করা যাবে না। হ্যাশ ফাংশন এভাবে ডিজাইন করতে হবে তুমি আন্ডারলাইং ডাটা স্ট্রাকচারটা, ডাটা ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে এতে কয়টা থাকবে, বিতে কয়টা থাকবে, এই ডিস্ট্রিবিউশনটা না দেখেই তোমাকে হচ্ছে এভাবে ডিজাইন করতে হবে যাতে এটা ইউনিফর্ম হয়, ঠিক আছে? সো আমি যদি আগে 26টাকে আমি যদি চেঞ্জ করে এখন এভাবে বলি যে 26টা চেঞ্জ করে আমি বললাম যে সে এগুলো হচ্ছে একসাথে থাকবে, এসগুলো একসাথে, পিগুলো একসাথে, আর হচ্ছে হলো ডাব্লিউ, এক্স, জেড, পি এগুলো হলো আবার একসাথে, কারণ এগুলো হলো খুব কম হয়। অথবা এভাবে বললাম ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড এগুলো হলো একসাথে। এগুলো একসাথে কেন করতেছি? কারণ এগুলো কম থাকবে। সো আমি ডাটা ডিস্ট্রিবিউশন দেখে আমি কাজটা করলাম না, সেটা র্যান্ডম না, ঠিক আছে?
সোজা হিসাব ডাটা ডিস্ট্রিবিউশন দেখে তুমি যদি কোনো হ্যাশ ফাংশন ডিজাইন করো দ্যাট উইল নট বি র্যান্ডম। সো তাহলে এই দুইটা প্রপার্টি আমার সবসময় রাখতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি এই দুইটা। সেটা হচ্ছে হলো অবশ্যই আমাকে ইউনিফর্ম হতে হবে, দ্যাট মিনস আমার বাক্যগুলোর মধ্যে ইউনিফর্মলি অলমোস্ট সেম সংখ্যক ডেটা থাকতে হবে। ওভারফ্লো হইতেই পারে বাট কাছাকাছি যাতে থাকে, কারণ ভবিষ্যতে যাতে কাছাকাছি আসে এরকম থাকতে হবে। বাট ডাটা ডিস্ট্রিবিউশন দেখে আমাকে আবার ডিজাইন করলে হবে যে আমার অলরেডি যে ডাটাগুলো আছে সেটার উপরে বেস করে যদি তৈরি করো, এটা প্রবলেমটা কি, তুমি সেই ডাটার উপরে বেস করে যদি তৈরি করো ভবিষ্যতে কী ডাটা আসবে তুমি জানো? তো ভবিষ্যতে এরকম ফিউচারে যদি ডাটা আসে তখন তুমি তো এটার জন্য ডাটা ডিজাইন করলাম, ভবিষ্যতের জন্য ডাটা ডিজাইন করা আছে। সো এটা আবার একটা এই র্যান্ডম প্রপার্টি, এটা একটা নামেও বলা যায়। তোমরা যদি ভবিষ্যতে মেশিন লার্নিং অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে যাও তখন দেখবে একটা নাম টার্ম আছে, আমি জাস্ট বলে দিই, মাথার উপর দেওয়া যাবে। ওভার ফিটিং একটা নাম আছে। ওভার ফিটিং হচ্ছে হলো তুমি একটা পার্টিকুলার ডাটার জন্য একটা কিছু তৈরি করলা, কিন্তু এটা অন্য ডাটা আসলে সে কাজ করবে না, এরকম। ভবিষ্যতে যখন দেখবা তখন হয়তো মনে পড়তে পারে, তখন এটা একটু ম্যাপ করে দেবো, আপাতত না বুঝলে বাদ দিয়ে দেবো। ওকে, সো এবার আমরা আসি হচ্ছে হলো এগুলো কীভাবে কাজ করে। আচ্ছা, এই কাজ করার আগে দেখো আমরা হচ্ছে ফার্স্টে বাকেট 0 বাকেট 1 এরকম মনে 4টা বাকেট আছে, ঠিক আছে? আপাতত ধরো যে আচ্ছা হ্যাশ ফাংশনটা তো আমি বললাম যে র্যান্ডমলি হ্যাশ ফাংশন একটা তৈরি করতে হবে। আচ্ছা, ভালো হ্যাশ ফাংশনের উদাহরণ কি একটা আমি জাস্ট বলে দিই। আচ্ছা, এখানে মনে হয় নাই, আচ্ছা এখানে নাই, তাও একটু বলে দিই, মানে এটা পরে হতে থাকতে পারে, বই তোমাদের আছে। একটা মানে কমন একটা ভালো একটা হ্যাশ ফাংশন হতে পারে এরকম যে আমি তোমাদের নামগুলো আছে, নামের লেটারগুলা আমি হচ্ছে একটা বেজে নিব। দেখো তোমার নামের লেটারগুলো কি 26 হতে পারে না? তাহলে আমি যদি এভাবে করি, ধরো কিভাবে অনি, তো অনি কত নাম্বার লেটার, মানে এমনি আমি যদি অর্ডার করি 1 নাম্বার লেটার, মানে অ্যালফাবেটের অনুসারে এখানে অর্ডার অনুসারে 1 নাম্বার লেটার ইনটু 26 1 2 3 4 3 প্লাস n কত নাম্বার লেটার 40, যে হচ্ছে 40 ইনটু 26 2 প্লাস i হচ্ছে 9 9 ইনটু 26 1 প্লাস 11 ইনটু 26 0। এটাকে আমি মড করলাম হচ্ছে 4 দিয়ে। এটা কি দেখো এখানে আমি a কে নিচ্ছি এন্ড অর্ডারটাও কিন্তু এটা দিয়ে আমি ক্যালকুলেট করতেছি। এর অর্ডার যদি চেঞ্জ হয়ে যায়, এটা অনেক না হয়ে যদি এটা হয়তো নাই সামথিং ধরে যেতে না, তাহলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত না। কারণটা কি, আমি কিন্তু এটা অর্ডারটা এখানে নিয়েছি। সো এই জেনারেল হ্যাশ ফাংশন যেগুলো তৈরি করা হয় এগুলো কি করা হয়, এরকম একটা অর্ডার মেনটেন করা যায়। এটা আসলে কি তোমরা যে বেস কনভার্সন করছিলে না, এটা কাইন্ড বেস কনভার্সনের মতন না, যে এটা আমি যদি ধরে নেই যে নামটা হবে 26 বেসের মধ্যে, তাহলে এই 26 কে আমি ডেসিমাল কনভার্ট করব এবং এটা পরে 4 দিয়ে মড করতেছি, কারণ হচ্ছে আমার এখানে 4টা বাকেট আছে। যে ভ্যালুটা আসবে সেটা এই 4টা বাকেটের মধ্যে যে কোনো একটার মধ্যে বসবে, কারণ ভ্যালু 4 দিয়ে মড করলে 0 থেকে 3 এর মধ্যে একটা ভ্যালু দিবে। সো এই 4টার মধ্যে যে কোনো একটার মধ্যে বসবে, বুঝা গেছে? সো এটা হচ্ছে একটা কাইন্ড অফ আমি বলতে পারি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, বাট এটা কয়েকদিন কাজ করলে অথবা অনেক ডাটা নিয়ে কাজ করলে তখন আবার বুঝতে হবে যে না এই হ্যাশ ফাংশনটা কাজ করতেছে না, তখন আমার একটু ডাইনামিকলি এটা আপডেট করতে হয়। যেমন একটা হ্যাশ ফাংশন মনে করো তোমার কিছু ডাটার জন্য তুমি তৈরি করছো অথবা সামনে 1 লাখ ডাটা আসবে, তার জন্য তুমি মনে করছো যে এরকম হইতে পারে একটা হ্যাশ ফাংশন ডিজাইন করছো, কিন্তু কিছুদিন পরে মনে হলো তোমার এই হ্যাশ ফাংশনটা কাজ লাগতেছে না, তখন আবার চেঞ্জ করতে হবে। সো জেনারেলি এই ধরনের কিছু একটা হ্যাশ ফাংশন এরকম একটা ক্যালকুলেশন করে একটা হ্যাশ ফাংশন তৈরি করা। তো আমরা দেখো আমরা হ্যাশ ফাংশনগুলো কি সিম্পলেস্ট থেকে আবার মানে একটু আপগ্রেড দিয়ে দেখলাম। ফার্স্টে দেখলাম সবগুলো এক জায়গায় পয়েন্ট করতেছে, তারপরে দেখলাম ফার্স্ট লেটারটা নিয়ে, তারপরে এটাও করতে পারতাম যে সবগুলো লেটার যোগ করে তারপরে হচ্ছে হলো 4 দিয়ে মড করে যে রেজাল্ট আসলো সেটা হলো বাকেট নাম। কিন্তু ওটার মধ্যে কিন্তু প্রবলেম আছে, ওটার মধ্যে কিন্তু তুমি লেটারগুলো যোগ করতেছো, তাহলে অনিক আর নাই সবাই এক জায়গায় পয়েন্ট করবে না, না মানে এটাতে সেম রেজাল্ট আসতে পারে কিন্তু সেম রেজাল্ট কিন্তু খুব কম সময় আসবে। কারণটা কি, অর্ডারটা আছে। সো নাইক আর অনিক এটা ভ্যালু ডিফারেন্ট,
তো মড করলে কিন্তু আমার সেম রেজাল্ট আসতে পারে। কারণ যদি তোমার যদি বাকেট এখানে যদি এরকম হতো বাকেট দুইটা করতে হতো, দুইটা মড করবা, তাহলে 50% এক জায়গায় 50% এক জায়গায়, এটা ঠিক আছে। যাতে এক সাইডে 50% আছে আরেক সাইডে 50% যায়, এটা ঠিক আছে। বা এরকম যদি হয়ে যায় একটার মধ্যে সবগুলো ঢুকতেছে, যেটা হবে কোন সময় যদি জাস্ট তুমি লেটারগুলো যোগ করে দেখো, যেমন অনিক নাই এগুলো হচ্ছে একই রকম। কেউ কেউ এই আছে না যে নামের লেটারগুলো অর্ডার চেঞ্জ বাট নাম তো একই, তখন ওগুলো দেখবা যে নামের মধ্যে কিন্তু এস এ এগুলো বেশি ইউজ হয়, পি ডাব্লিউ এক্স জেড এইগুলো কিন্তু ইউজ হয় না। তাহলে ডাব্লিউ এক্স জেডের জন্য যেগুলো আছে সেই বাকেটগুলো কি খালি করে থাকতেছে না? কিন্তু তুমি যদি এভাবে তুমি অর্ডার করে করো তাহলে যে অনেক নাই এগুলো আলাদা করে যাবে। সো এই যে ইউনিফর্ম হচ্ছে র্যান্ডম কিভাবে আমি কিন্তু ডিস্ট্রিবিউশন দেখে আমি কিন্তু চিন্তা করতেছি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিফর্ম অ্যান্ড এ র্যান্ডম হ্যাশ ফাংশন। তো এই ধরনের এই ধরনের হ্যাশ ফাংশনগুলো হচ্ছে জেনারেলি র্যান্ডম অ্যান্ড ইউনিক। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে হলো যদি ধরো আমার এরকম করে আসতে আসতে সবগুলা ডাটাই মনে করো এই ফার্স্ট বাকেটে যদি আসতে হবে, প্রত্যেকটা বাকেটে একটা সাইজ আছে, সে ধরো 5, কিন্তু এরপরে 5 এর মধ্যে যদি অনেকগুলো ডাটা আসতে থাকে তখন আমার ইউজ করতে হয় ওভারফ্লো বাকেট ইউজ করতে হবে। তখন কি ইউজ করতে হবে? এই বাকেটের পরে এরকম আলাদাগুলো ওভারফ্লো বাকেট তৈরি করে নিতে হবে। মানে ফার্স্ট একটা তৈরি করতে হবে, তখন যখন এরপরে আমি হ্যাশ ফাংশন বের করে দেখবো যদি বাকেট 1 এ পয়েন্ট থাকে এটা তো ফিল আপ হয়ে গেছে, তখন এখানে রাখবো। মনে করো এখানে তিনটা চলে আসছে, আর এরপরে যে ডাটা আসে তো এই বাকেটে পয়েন্ট করবে, বাট এই বাকেটে তো জায়গা নেই, তখন কি করতে হবে? একটা ওভারফ্লো বাকেট তৈরি করতে হবে এটার জন্য। তো এটার সাথে চেঞ্জ করা থাকবে, সো চেঞ্জ করা থাকলে এখানে আসবে, এগুলো কিন্তু থাকবে না। তখন এটা ফিল হয়ে গেলে ব্যাক হবে এখানে আসবে, ঠিক আছে? সো এটা হলো ওভারফ্লো বাকেট। আচ্ছা, এখন আমি যদি কোনো সময় এইরকম একটা জায়গায় আমি যদি সার্চ করতে যাই, তাহলে ফার্স্টে কি হ্যাশ ফাংশনে আমার বাকেটটা বের করতে হবে, যেটা O1 কমপ্লেক্সিটি। আমার যে ইন্ডেক্স ফাইলে যে সার্চ করতে হতো সেই সার্চটা করতে হচ্ছে না, সো লগ এন কমপ্লেক্সিটি কমে আমার O1 হয়ে গেছে। আচ্ছা, বাট তারপর আমার কি করতে হবে? এই জায়গায় আবার সার্চ করে দেখতে হবে। সেখানে কি করব? এটাতে সার্চ করে দেখবো আছে কিনা, এটাতে সার্চ করে দেখবো আছে কিনা, এটাতে সার্চ করে দেখবো আছে কিনা, যদি না থাকে এরপরে যদি ওভারফ্লো বাকেট থাকে সেখানে সার্চ করে দেবো। সো এটা আবার লিনিয়ার সার্চ, সো এটা তোমার মেনটেন করতে হবে। বাট এরকম ওভারফ্লো হবে না যদি তোমার হ্যাশ ফাংশনটা খুবই ভালো থাকে, ঠিক আছে? প্লাস হ্যাশ ফাংশন কীভাবে ডিজাইন করতে হবে, এখানে তোমাদের এরকম অ্যালগরিদম নাই, সো তোমাদের এখানে কোনো হ্যাশ ফাংশন এরকম ডিজাইন করতে হবে না। হয়তো মানে সিম্পল কিছু হ্যাশ ফাংশন তোমাদের যদি ডিজাইন করতে হয় তো তোমাদের যে লেভেলে জানা আছে সেটাতে তোমার অ্যান্সার করলে হবে। কিন্তু তোমাদের এখানে হ্যাশ ফাংশন ডিজাইন কীভাবে করতে হয় এটা আসলে এই মানে এই কোর্সে কমপ্লিট করা যাবে না। এটা তোমাদের হচ্ছে হলো তোমাদের মনে হয় এই সাবজেক্টটা নাই, ম্যাথ ফর সিএস নামে একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটার মধ্যে পড়লে অনেক সময় জানা যাবে। আচ্ছা, যাই হোক, এখন যদি এরকম যদি আমি ওভারফ্লো অ্যালাউ করি তাহলে এটাকে বলা হয় ক্লোজ হ্যাশিং, আর যদি অ্যালাউ না করি তাহলে বলা হয় ওপেন হ্যাশিং, ঠিক আছে? যদি অ্যালাউ করি তাহলে বলা হয় ক্লোজ হ্যাশিং, আর না হলে ওপেন হ্যাশিং। এটা অলরেডি বলা আছে। সো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হলো বাকেট 0। তো বাকেট 0 মধ্যে যে হ্যাশিং প্লেস আছে এটা পয়েন্ট করতেছে এখানে, আর এই যে এটা হলো একটা ওভারফ্লো বাকেট 5 যেটা এখান থেকে পয়েন্ট করতেছে এই বাকেটটাকে, প্রত্যেকটাই আবার হচ্ছিল কোনো একটা রেকর্ডকে পয়েন্ট করতেছে। তো একটা এক্সাম্পল আছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছিল স্ট্যাটিক হ্যাশিং। স্ট্যাটিক হ্যাশিং কি? যে হ্যাশিং এর মধ্যে বাকেটের সাইজগুলো অলওয়েজ ফিক্স থাকবে, নাম্বার অফ বাকেটও ফিক্স, বাকেটের যে সাইজগুলো সেটাও ফিক্স, এটা বলা হয় স্ট্যাটিক হ্যাশিং। তো আমরা এতক্ষণ যে হ্যাশিংটা পড়লাম হ্যাশ ফাংশন, এগুলো হ্যাশ ফাংশন। আচ্ছা, হ্যাশিং দুই ধরনের, একটা হলো স্ট্যাটিক হ্যাশিং, একটা ডাইনামিক হ্যাশিং। যে বেসিক প্রপার্টিটা যেমন হলো বাকেট থাকতে হবে অ্যান্ড হচ্ছে হলো একটা হ্যাশ ফাংশন থাকতে হবে যেটা হলো কি থেকে বাকেটের ম্যাপিংটা বলবে, এই জিনিসটা ডাইনামিক হ্যাশিং স্ট্যাটিক হ্যাশিং সব জায়গায় আছে। বাট ডাইনামিক হ্যাশিং আর স্ট্যাটিক হ্যাশিংয়ের ডিফারেন্সটা কি? স্ট্যাটিক হ্যাশিংয়ের মধ্যে বাকেটের সাইজ মানে প্রত্যেকটা বাকেটে কয়টা করে এন্ট্রি থাকবে এবং টোটাল নাম্বার অফ বাকেট কয়টা হবে সেটা অলওয়েজ ফিক্সড। মনে করেন আমি বাকেটে 5টা করে থাকবে এবং সব বাকেটে তাহলে 5টা করে থাকতে হবে, এবং বাকেটের টোটাল বাকেট হলো 10টা, তাহলে সবসময় 10টা থাকবে। যতই ডাটাবেস বড় হোক, তো ডাটাবেস বড় হলে ওভারফ্লো হবে, বাট বাকেটের সংখ্যা আর বাড়বে না। কথাটা বোঝা গেছে? স্ট্যাটিক হ্যাশিংয়ে বাকেটের সাইজ ফিক্স, নাম্বার অফ বাকেট ফিক্স, তাহলে যদি রেকর্ড সময় বেড়ে যায় তখন তোমার ওভারফ্লো হবে। সো ওভারফ্লো বাকেটের সংখ্যা বাড়তে হবে। আচ্ছা, ডাইনামিক হ্যাশিং কি?
ডাইনামিক হ্যাশিং হচ্ছিল যেখানে বাকেটের সাইজও ফিক্স না, নাম্বার অফ বাকেট ফিক্স না। তোমার ডাটাবেস বড় হলে বাকেট সাইজও বড় হতে থাকবে, নাম্বার অফ বাকেটও বড় হতে থাকবে। বাট এখানেও ওভারফ্লো হইতে পারে। ওভারফ্লো স্ট্যাটিক হ্যাশিংও হবে, ডাইনামিক হ্যাশিংও হবে। হ্যাশ ফাংশন স্ট্যাটিক হ্যাশিংও আছে, ডাইনামিক হ্যাশিংও আছে। বাকেটের কনসেপ্ট স্ট্যাটিক হ্যাশিং আছে, ডাইনামিক হ্যাশিং আছে। বাট ডিফারেন্স হলো স্ট্যাটিক হ্যাশিংয়ে মানে সব কিছু সেম, জাস্ট ডিফারেন্স দুইটা জায়গায়। নাম্বার অফ বাকেট ফিক্স হলো স্ট্যাটিক হ্যাশিংয়ে, নাম্বার অফ মানে রেকর্ড ইন এ পার্টিকুলার বাকেটও ফিক্স স্ট্যাটিক হ্যাশিং। ডাইনামিক হ্যাশিংয়ে এই দুইটা জিনিস ডাইনামিক হবে। সো আমি যদি একটা এক্সাম্পল দেখি, আমি পড়বো না আজকে, আমরা নেক্সট ক্লাস দেখবো। তো এই যে দেখো আস্তে আস্তে দেখো কীভাবে বাড়তেছে। ফার্স্ট টাইম এখানে হচ্ছে দুইটা করে এন্ট্রি ছিল, ঠিক আছে? আচ্ছা বাড়লো বাড়লো বাড়লো, নাম্বার অফ বাকেট আস্তে আস্তে বাড়তেছে। এটা আমরা নেক্সট ক্লাস দেখবো কীভাবে বাড়ে, চাইলে একটু দেখে আসতে পারো। ওকে, সো তোমাদের হচ্ছিল কোশ্চেন নিয়ে একটু প্রবলেম ছিল। কি প্রবলেম? এটা তো কোনো প্রবলেম না, এখানে যা যা আছে জাস্ট ক্যানোনিক্যাল কভার বের করতে হবে। আচ্ছা, সেকেন্ডটা আসলে কিছুই না। সেকেন্ড আচ্ছা বোনাস অ্যাসাইনমেন্ট এখন করতে হবে না, বোনাস অ্যাসাইনমেন্ট হচ্ছিল পরে, কারণ তোমাদের হচ্ছিল এখন অবশ্য করতে পারো, কারণ এখন হচ্ছিল এটা কভার হয়ে গেছে। এটা হচ্ছিল মানে এখন ট্রাই করতে পারো, এটা ট্রাই করতে পারো, কারণ এটা হচ্ছিল এখন পড়ানো হয়ে গেছে, কারণ আজকে যেহেতু ডেডলাইন ছিল আজকে তো নাই। আচ্ছা, এখানে আসলে কি করতে হবে, নর্মালাইজ দ্য গিভেন রিলেশন হচ্ছিল আমরা এখানে আগে কি করতাম, একটা টেবিলের উপরে অ্যাপ্লাই করতাম না, যে টেবিলটাকে ডিভাইড করবো কি করবো না। চিন্তা করো এখানে হচ্ছে একটা টেবিল আছে আর, ঠিক আছে? সো এটা থেকে হচ্ছে আমাকে নর্মালাইজ করতে হবে, মানে আর মানে হচ্ছে হলো এ বি সি ডি। আমার নর্মালাইজেশনের রুল কি ছিল, বিসিএনএফ কনভার্ট করতে হবে। সো তাহলে ফার্স্ট আমার মধ্যে কি ছিল, যে ফার্স্টে ফার্স্ট নর্মালাইজেশন বের করতে হবে, তারপর সেকেন্ড নর্মালাইজেশন, তারপর থার্ড নর্মালাইজেশন, তারপরে হলো বিসিএনএফ। আচ্ছা, তো ফার্স্ট নর্মালাইজেশন এখানে আমার বের করার দরকার নেই, কারণ আমি এখানে তোমার কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু অথবা টাইপ বলে দিই না, যে যার কারণে হচ্ছে তোমার ডিভাইড করতে হবে। তো ফার্স্ট নর্মালাইজেশন অ্যাপ্লাই করার দরকার নেই, সেকেন্ড নর্মালাইজেশন অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ বিসিএনএফ এর মধ্যে আমি অলরেডি করবো। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে হচ্ছে হলো থার্ড নর্মালাইজেশন। সো আমার ধরো সেকেন্ড নর্মালাইজেশন পর্যন্ত এখানে কমপ্লিট আছে, এখন আমি থার্ড নর্মালাইজেশন অ্যাপ্লাই করবো। থার্ড নর্মালাইজেশনের মধ্যে কি ছিল, একটা রুল ছিল না, সেটা কি, কোনো ট্রান্সিটিভিটি রুল থাকতে পারবে না। দেখো এখানে কোনো ট্রান্সিটিভিটি রুল আছে কিনা, দেখো বি সি সি ডি, তাও কি বিডি লেখা যায় না? তো ট্রান্সিটিভিটি রুল আছে না? তো আমি কি করতে হবে, এই টেবিলের মধ্যে ট্রান্সিটিভ রুল পাচ্ছি, তাহলে আমাকে ডিভাইড করে দিতে হবে। সো ডিভাইড করে তাহলে কি করতে হবে, সিডি দিয়ে আমরা একটা টেবিল তৈরি করতে পারি, আর একটা কি হবে এ বি আর সি নিয়ে, ঠিক আছে? তাহলে একটা টেবিল তৈরি হবে হচ্ছে হলো সিডি দিয়ে, যে আগে রুল করেছিলাম যে যেগুলো সিডি যে বিটা আলফা বিটা যদি হয়, বিটা যদি গামা যদি হয়, তাহলে বিটা গামা নিয়ে একটা টেবিল তৈরি হবে, আর আলফা বিটা নিয়ে হচ্ছে হলো বাকি রুলগুলো নিয়ে একটা টেবিল। তাহলে কি বিটা এখানে বাদ হয়ে যাবে আর বাকি যা আছে সেটাই হবে, তাহলে দুটো টেবিল হয়ে গেল। এখন আমরা দেখতে হবে যে এটার মধ্যে আবার কোনো প্রবলেম আছে না। সো আই থিঙ্ক এটার মধ্যে কোনো প্রবলেম নাই, এন্ড এটার মধ্যেও আই থিঙ্ক কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আছে এ বি সি বি সি না, এর মধ্যে প্রবলেম নেই, হয়েছে? আচ্ছা, এখন আমাকে আসতে হবে বিসিএনএফ। সো এখন যদি আমি বিসিএনএফ এ আসি, তো বিসিএনএফ এ আমি কি করতে হবে, বিসিএনএফ এর কি ছিল, যদি কোনো একটা রিলেশন থাকে তাহলে ওই রিলেশনটার আলফাটা অবশ্যই সুপার কি হইতে হবে। সুপার কি কিভাবে বের করে, আমি ওইটা আলফা প্লাস বের করবো যদি সবাই কি রুলগুলো থাকে। তাহলে দেখো এখানে আসলে কোন রুলগুলো করবে, এখানে আগে ফাইন্ড করি যে এই টেবিলের মধ্যে কোন রুলগুলো করবে।
এই টেবিলের মধ্যে পুরো পড়বে কোনটা? এটা তো পড়বে না, কারণ এটা এখন ডিফারেন্ট টেবিলে চলে গেছে। কারণ একই টেবিলের মধ্যে আছে এ সি আর ডি, সবগুলো একই টেবিলের মধ্যে থাকতে হবে। তারপরে বিসি, এটা একই টেবিলের মধ্যে আছে। তারপরে হচ্ছে হলো আগেও নেই তো এটা, আর ওই টেবিলের মধ্যে কোনটা আছে? শুধুমাত্র এটা আছে, তো এটা রাখলাম। আর কোনটা আছে? এখন আমি দেখি যে আমার যে এই পাশে এ বিটা আছে, এ বিটা আছে, তাহলে এ বিটাকে অবশ্যই আমার হচ্ছে হলো সুপার কি হইতে হবে। সো এখন আমি যদি এ বি বের করি, এ বি প্লাস যদি বের করো তাহলে কি আসে? এ বি প্লাস বের করলে সি আসে, এ বি সি আসতেছে, তাহলে কি সবগুলো একই আসতেছে না? দ্যাট মিন্স এ বি সুপার কি, সো মেইনটেইন করতেছে। বিসি আমি নিয়ে অ্যাপ্লাই করে দেখি, সুপার কি হবে? তাহলে আমাদের কি করতে হবে? ডিভাইড করতে হবে। ডিভাইড করতে হবে কিভাবে? এ বি থাকবে এক জায়গায়, আরেকটা থাকবে হচ্ছিল বিসি, ঠিক আছে? ওই যে আমরা বলছিলাম না যে এমন একটা রিলেশন খুঁজে বের করতে হবে যে রিলেশনটার মধ্যে আলফাটা হচ্ছিল সুপার কি না। বিসিএনএফ একটা রুল ছিল না? সো এখন আমার ওই রুলটা অ্যাপ্লাই করতে হবে। সো এখন এখান থেকে সিটা বাদ হয়ে যাবে, আরেকটা টেবিল তৈরি হবে। ছোট করে দেখি, এখানে হলো ওই যে বলছিল আলফাটা মানে রিলেশন থেকে এরকম বলছিল না যে বিটা ইউনিয়ন আলফা দিয়ে হচ্ছে একটা টেবিল হবে, আর একটা টেবিল কি হবে? আর মাইনাস বিটা মাইনাস আলফা, এটা লিখি। এখানে আরটা কি? এখানে আর কিন্তু এ বি সি ছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। ফার্স্টে আর কিন্তু এখন ভেঙে ভেঙে অনেকগুলো হয়ে গেছে, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, এখন এটা একটা হয়েছে, ঠিক আছে? এখন আমি আসলে সিডি, ঠিক আছে? আসলে সিডি না, ডিভাইড করার পরে আবার ফুল থেকে আবার পুরোটাই প্রথম থেকে শুরু করতে হবে, কোনগুলো বলে যায়। এবার আমি এটা আবার চেঞ্জ করে দিলাম। এখন আবার দেখি ফার্স্ট স্টেপের মধ্যে কোন রুলগুলো আসে। ফার্স্ট স্টেপের মধ্যে কোন রুল আসে? ফার্স্ট টেবিলে কোন রুল করতেছে? তারা চেক করা দরকার নেই। সেকেন্ড সিডির মধ্যে আসো, সিডি এই রুলটা করে না? এখন সিডির মধ্যে সি কি? সুপার কি? ওই টেবিলের জন্য সি সুপার কি না? সি প্লাস বের করো, সি প্লাস বের করলে কি আসে? সিডি আসবে না? আর ওই তাহলে ওই টেবিলের মধ্যে সবগুলো আসছে না? এখন তুমি ওই টেবিল নিয়ে চিন্তা করবে, আর এখন তো শেষ হয়ে গেছে। ফার্স্টে একটা টেবিল ছিল আর, ওটাকে ভেঙে ভেঙে দেবে, এখানে যে ছোট ছোট ভাগে ভাগ করলাম, তাহলে হলো সিডি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এবার আমি দেখি তাহলে ওই টেবিলে আমার কোনো ঝামেলা নেই, তাহলে দুইটা টেবিল চেক হয়ে গেছে। এখন থার্ড টেবিল আসি, বিসি। বিসি এর মধ্যে এইটা আছে, আর কোনটা অ্যাপ্লিকেবল? শুধুমাত্র এটা অ্যাপ্লিকেবল। বিসি এর মধ্যে বি প্লাস বের করো, ওকে, ঠিক আছে না? এইটাই হচ্ছে আমার এই আর এর এই টেবিলের জন্য নরমালাইজেশন। সিস্টেম মিলালে বাকিগুলো হবে। না, হ্যাঁ, বিসিএনএফ ফার্স্ট ফর্মেশন নেক্সট ফর্মেশন মনে করো, আমরা কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি কোনো হাত দেই। আমরা জাস্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করতাম টেস্ট করার জন্য। এরকম টেবিল না, তোমার এরকম ভাবে প্রেজেন্ট করো। আর ওয়ান কি হবে? আর ওয়ান হবে হচ্ছে সিডি। ওই স্টেপ বাই স্টেপ গুলো দেখাই দাও যে ফার্স্ট স্টেপ তুমি কিভাবে বের করলা, ভাঙলা। ফার্স্ট স্টেপ ভেঙে যেমন আমাদের দুইটা টেবিল হয়েছিল, আর ওয়ান একটা হয়েছিল, আর টু একটা হয়েছিল। এভাবে টেবিলের স্ট্রাকচারে দেখানো দরকার, তুমি আর ওয়ান লিখে এভাবে লেখো। তারপরে আর টু ছিল হচ্ছিল ওই সময় এ বি সি, এটা ছিল না? এরপর আবার ভেঙে হচ্ছিল আবার আরেকটা হয়েছে। তো এরকম স্টেপ বাই স্টেপ লেখো। কোনটা? এটা হলো আগে ছিল, ওই যে সেম আগে যদি অ্যাপ্লাই করার সময় যে নরমালাইজেশন ইউনিক না, কিন্তু তুমি যদি ডিএ ওই রুলটা অ্যাপ্লাই করতা তখন ওইভাবে ভাঙতো। যেমন আমি আগে হচ্ছিল এবিসি অ্যাপ্লাই করছি, সরি আমি অ্যাপ্লাই করছি ওটা, আমরা বিসি অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, ফার্স্ট স্টেপে শোনো, ফার্স্ট স্টেপে তুমি যেই অর্ডারে অ্যাপ্লাই করবা সে আমি বিসিতে আগে অ্যাপ্লাই করছি, তুমি ডি আগে অ্যাপ্লাই করে দেখো, তখন দেখবে যে নরমালাইজেশন অন্যরকম হবে। কথা বুঝতে পারছো?
সবগুলো না, একটা একটা করে আমি অ্যাপ্লাই করবো, একটা অ্যাপ্লাই করবো, তারপরে যদি ভাঙার দরকার ভাঙবো, আবার প্রথম থেকে আবার সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যাপ্লাই করবো যেগুলো অ্যাপ্লিকেবল। যেমন আমরা ওই যে এ সি ডি অ্যাপ্লাই করতে পারি না, কারণ হচ্ছে তিনটা একই টেবিলে ছিল না, তিনটা একই টেবিলে থাকতে হবে। কথাটা বোঝা গেছে? ওকে, সো এটাই হচ্ছিল তোমাদের নর্মালাইজেশন। আচ্ছা, ক্লাস এই পর্যন্তই আপাতত।